Hello everyone, my name is Anaf. I'm an IELTS reading instructor from QED IELTS আর আজকে আমরা নিয়ে এসেছি IELTS রিডিং এর কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য পাঁচটি বৈজ্ঞানিক উপায় যা ফলো করলে আপনি দেখবেন যে কনসেন্ট্রেশন সুন্দরভাবে ধরে রাখতে পারতেছেন। আমার অনেক স্টুডেন্টরাই কমেন্ট করে যে তার কনসেন্ট্রেশন ঠিকভাবে ধরে রাখতে পারতেছে না, ওর প্যাসেজ পড়তে পড়তে হারিয়ে যাইতেছে। তো তাদের জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি এই পাঁচটি সায়েন্টিফিক ওয়ে যা ফলো করলে আপনি দেখবেন যে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো অনেক স্টুডেন্টই আমাকে কমেন্ট করে যে স্যার রিডিং শুরু করার 10 থেকে 15 মিনিট পরেই আমার মন অন্যদিকে চলে যায়, বা প্যাসেজ পড়তে পড়তে দেখবেন যে আমার ঘুম এসে পড়ে, প্যাসেজ পড়তে পড়তে আমার মনোযোগ ধরে রাখতে পারতেছে না, বা ফলে ভুল বা তো স্কোর কমে আসতেছে। এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য কিছু সায়েন্টিফিক উপায় আছে যেগুলো আপনি ফলো করলে দেখবেন যে আপনার কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারতেছেন। এই ধরনের ADHD রিলেটেড ইস্যু বা অন্য ধরনের যে মনে করেন যে সমস্যাগুলো, এগুলো দেখবেন যে আস্তে আস্তে বিভিন্নভাবে দূর করার কিছু উপায় আছে। তো ওইগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। চলুন আমরা নেক্সট স্লাইডটাতে যাই। সমস্যার ব্যাখ্যাটা দেই আমি। আইএলটিএস রিডিংয়ে কনসেন্ট্রেশন হারানোর প্রধান কারণগুলো হলো দীর্ঘ প্যাসেজ, প্যাসেজগুলো তো অনেক লম্বা, 2700 থেকে 3000 ওয়ার্ডের 3টা প্যাসেজ, তো ওইগুলো আমার পার প্যাসেজ দেখবেন যে 800 থেকে 900 শব্দ। তো এইগুলো দেখবেন যে আপনি যদি একঘায়া পড়তে থাকেন বা না বুঝে পড়তে থাকেন তখন দেখবেন যে হারাই যাইতেছেন। দেখবেন যে তো মাল্টিটাস্কিং করার চেষ্টা করতেছেন, মাল্টিটাস্কিং মাইন্ড, আপনি আনসারটা দেখার চেষ্টা করতেছেন রিডিং পড়তে পড়তে, কিন্তু আপনার কোশ্চেনটা বারবার মাথার মধ্যে কেন জানি বাসতেছে, বা কোশ্চেনটা পড়তেছেন রিডিং পড়তে পড়তে। আপনি মনে করেন যে আপনি প্যাসেজটা রিডিং পড়তেছেন, রিডিং পড়তে হঠাৎ করে থাইমে যায়, আপনার আবার কোশ্চেন দেখবেন। কোশ্চেনটা দেখার পর যখন আপনি আপনার রিডিংয়ে যাবেন তখন দেখবেন যে আপনি হারাই গেছেন। আপনি কোথায় হারাইছেন, কোন লাইনে হারাইছেন, এটা আপনি খুঁজে পাইতেছেন না। তো এই ধরনের সমস্যা অনেক বেশি হয়ে থাকে। তা বাদে এই যে টেস্ট অ্যাংজাইটি যে ব্যাপারটা, যে পরীক্ষার হল নতুন, আপনি বুঝতেছেন যে অনেক হয়তো নতুন একটা জায়গায় আসছেন, ওইখানে বসে আপনি পরীক্ষা দিতেছেন, এর আগে তো আপনার ওখানে পরীক্ষা দেন নাই। আগে যদি পরীক্ষা দিয়ে থাকেন অনেক সময় দেখবেন যে আপনার ওই তো বড় কোনো কিছুর আগে আপনার একটা অ্যাংজাইটি ফিল হয়, আপনার কিছু কনসার্ন ফিল হয়, একটু বমি বমি ভাব হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো ওইগুলা মেনটেন করার জন্য আমরা কিছু প্রবলেম এনেছি। এই যে এইগুলো সমস্যার ব্যাখ্যাগুলো আমরা সলভ করার আর কি চেষ্টা করব। তো চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। আমাদের মস্তিষ্ক সাধারণত 20 থেকে 25 মিনিটের বেশি দেখবেন যে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না। 20 থেকে 25 মিনিটের বেশি কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, এটাকে আমরা বলি আল্ট্রাডেইয়ান রিদম। তাই আমাদেরকে স্মার্ট উপায়ে কনসেন্ট্রেশন ম্যানেজ করতে হবে। এই আল্ট্রাডেইয়ান রিদমের কারণে আপনি দেখবেন যে 20 থেকে 25 মিনিটের বেশি আপনার কনসেন্ট্রেশন হারায় ফেলতে শুরু করেন। আপনি 20 থেকে 25 মিনিট পুরো ফোকাস, পুরো লকড ইন, দেখবেন যে 30 মিনিটের পরে যে আপনার মাথার মধ্যে হইতেছে না, একটা ব্রেক দরকার বা কিছু হচ্ছে, আপনাকে মনে হচ্ছে যে কেউ একজন গুতা দিতেছে জাস্ট ওই জায়গা থেকে বের হয়ে আসার জন্য। তো আপনি চেষ্টা করবেন যে ফোকাসটা মেনটেন করার জন্য, কিন্তু ফোকাসটা মেনটেন হইতেছে না। তো এটার জন্য কিছু উপায় আছে, যে 20 থেকে 25 মিনিটের পরে একটা ছোট ব্রেক নেবেন। জাস্ট একটা ছোট ব্রেক নেবেন, আর এটা নিয়ে আমরা আরও কথা বলবো যে কীভাবে আপনি এই ব্রেকটা মেনটেন করে আপনার ফোকাসটা বজায় রাখতে পারবেন। তো নেক্সট স্লাইডটাতে যাই। টেকনিক নাম্বার 1 হচ্ছে পোমোডোরো মাইক্রো ব্রেক টেকনিক। বৈজ্ঞানিক ভিত্তিতে আছে অ্যাটেনশন রেস্টোরেশন থিওরি। এই অ্যাটেনশন রেস্টোরেশন থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার বেসিসে আপনি দেখবেন যে 25 মিনিট, হয়তো 20 থেকে 25 মিনিটের পরে অ্যাটেনশনটা আবার গেইন করতে পারতেছেন আবার 20 থেকে 25 মিনিটের জন্য। কিভাবে করবেন? প্রত্যেক প্যাসেজকে 3 ভাগে ভাগ করুন। প্রত্যেকটা যে বড় বড় প্যাসেজগুলো আছে ওইগুলোকে 3 ভাগে ভাগ করবেন, আর ওইগুলো একটু 10 থেকে 15 মিনিট পড়বেন, এরপর 3 মিনিট করে একটা ব্রেক নেবেন, বা 30 থেকে 45 সেকেন্ডের একটা ব্রেক নেবেন। এখন এই ব্রেক এক একজনের এক এক রকম লাগতে পারে। আপনার মনে করেন 1 মিনিট বেশি লাগতে পারে, কিছু সেকেন্ড বেশি লাগতে পারে, দ্যাটস ওকে। জাস্ট চেষ্টা করবেন যে 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট, 15 থেকে 16 মিনিট যতটুকুই পড়েন না কেন, ওইটার পরে একটা ব্রেক নিতে, ছোট্ট একটা ব্রেক, সেরকম কিছু না, 45 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো। এরপর চেক করবেন জাস্ট যে ব্রেক কীভাবে নেবেন। এখন এটা এক একজনের উপর এক একভাবে ডিপেন্ড করে, যে আপনি ডিপ ব্রেথ নিতেছেন নাকি, বা মেডিটেট করতেছেন নাকি, বা চোখ বন্ধ করে কিছুক্ষণ হয়তো 30 থেকে 45 মিনিট একটু বসে আসেন নাকি। এরপর দেখবেন আবার যদি কন্টিনিউ করেন তখন দেখবেন আবার স্মুথ মেনটেন করতে পারতেছেন, স্মুথ কনসেন্ট্রেশনটা রয়ে গেছে। আপনার রিডিং দেখবেন সেই টেনশনটা যে জায়গায় রেখে গেছেন, ওয়ার ইউ লেফট অফ,
ওখান থেকে আবার ফুল কনসেন্ট্রেশনে শুরু করতে পারতেছেন কোনো সমস্যা ছাড়া। তো আমি বলবো সে মাইক্রো ব্রেকের ব্যাপারটা তো 30 থেকে 45 সেকেন্ডের মাইক্রো ব্রেক একটা করে নিতে, আর 15 থেকে 16 মিনিট হচ্ছে ওইটা মাঝখানে পড়ার জন্য ব্রেক, চোখ বন্ধ করে 3বার গভীর শ্বাস নিন। ডিপ ব্রেথসের যে ব্যাপারটা, আপনি দেখবেন যে কখনো কোনো প্যানিক করলে বা হচ্ছে ওই তো অ্যাটেনশন হারিয়ে যেতেছে, কিছুক্ষণ যদি একটা ব্রেক নিয়ে জাস্ট ডিপ ব্রেথ নেন, আপনার 20 মিনিটের যে রেস্টটা হইতো ওটা কিছু সেকেন্ডেই হয়ে যায়। আপনার মাথাটা একটু ঠান্ডা ফিল হয়, আপনি দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে অনেক কিছু মনে করে ছাড়িয়ে দিতেছেন, যে অনেক ধরনের প্রেশার আপনার জড়িয়ে থাকতে পারে। আস্তে আস্তে করে জাস্ট ডিপ ব্রেথ, দেখবেন যে অনেক প্রেশার চলে গেছে। এটা মেনটেন যদি করতে পারেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার অ্যাটেনশনটাও পরের 20 থেকে 25 মিনিটের জন্য আবার রেডি হয়ে গেছে। বৈজ্ঞানিক কারণ হচ্ছে হার্ভার্ডের গবেষণা বলে যে ছোট ছোট ব্রেক মস্তিষ্কের প্রিফ্রন্টাল যে কর্টেক্সটা কে রিসেট করে। হ্যাঁ, যে ছোট্ট যে হচ্ছে 30 থেকে 45 সেকেন্ডের ব্রেকটা নিছেন ডিপ ব্রেথের জন্য, প্রিফ্রন্টাল যে কর্টেক্সটা এটা হচ্ছে আপনাকে রিসেট করে, সো আপনার অ্যাটেনশন প্যাটার্নটা আবার ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, নিউরনগুলো আবার অ্যাক্টিভেট করতে পারবেন, ফলে ফোকাস অনেক বেশি সময় ধরে রাখা যায়। হ্যাঁ, আরও অনেক বেশি সময় ফোকাস ধরে রাখতে পারবেন। তা আমাদের প্র্যাকটিক্যাল টিপ কি? প্রথম প্যাসেজে 15 মিনিট, দ্বিতীয় প্যাসেজে 17 মিনিট, তৃতীয় প্যাসেজে 20 মিনিট, আর ব্রেকের পর শেষ করুন। হ্যাঁ, 20 মিনিট প্লাস 2 মিনিট ব্রেকের পর শেষ করুন। হ্যাঁ, আপনার যে মাঝখানে ব্রেকটা নিচ্ছেন, মনে করেন যে প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ, তৃতীয় প্যাসেজ পুরোটুকু করার পর যে 2 মিনিটের ব্রেকটা নিচ্ছেন, ওই 2 মিনিটের মধ্যে আপনি দেখবেন যে অনেক ধরনের সমস্যা বের হয়ে আসতে পারে। যে গেস আনসারগুলো করছিলেন, ওই গেস আনসারগুলো আপনি পেয়ে যাইতে পারেন। ওই আনসারগুলো পরে দেখবেন যে হচ্ছে আপনি আবার চেঞ্জ করে সঠিকগুলো দিতে পারেন, তো ছোটোখাটো ভুলগুলো ধরতে পারেন, অ্যান্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার দেখবেন যে ওইখানে দেখবেন ব্যান্ড স্কোর হচ্ছে 7-এর থেকে 8-এ লাভ দিছে, আপনি শুধুমাত্র ওই কয়েকটা ভুল ঠিক করছেন দেখা। তো ওর জন্য আমি বলবো যে ব্রেকটা খুবই ইম্পর্টেন্ট। আপনার অনেকক্ষণ কনসেন্ট্রেশনের পর জাস্ট 2 মিনিট একটা ব্রেক নেবেন, বা 45 থেকে 35 সেকেন্ডে কিছু ব্রেক নেবেন 15 থেকে 16 মিনিটের পর। এরপর খালি মেনটেন করবেন যে হচ্ছে ওকে এই প্যাটার্নটা আমি এখন কন্টিনিউ করব, এই প্যাটার্নটা কন্টিনিউ করলে আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে অ্যাটেনশনটা আপনার জায়গাতেই আছে, অ্যান্ড ইউ আর এবল টু কনসেন্ট্রেট ইভেন বেটার। তো ওই অনুযায়ী আমরা কন্টিনিউ করব। নেক্সট স্লাইডে টেকনিক নাম্বার 2-এ আমরা আসি, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট টেকনিক। হ্যাঁ, বৈজ্ঞানিক ভিত্তিতে আমরা এটাকে বলি ডুয়াল কোডিং থিওরি। ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্টের মাধ্যমে যে হচ্ছে আপনি যে ইনফরমেশনটা নিজের মধ্যে রাখতেছেন তা শুধু পড়বেন না, অ্যাক্টিভ হয়ে পড়ুন। হ্যাঁ, শুধু এমনি করে আমরা অনেক সময় মাঝে মধ্যে করি না, প্যাসেজ রিডিং করার সময় ব্রেনটা বন্ধ করে রাখি, আমরা হচ্ছে রিডিং ঠিকভাবে করি না, বা হচ্ছে রিডিং পড়তে পড়তে মনে করি ও আচ্ছা আমি তো রিডিংয়ে মিনিং পড়তে ভুলে গেছি। তো এই সমস্যাটা দূর করার জন্য আমরা কী চেষ্টা করবো? অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট টেকনিক। যে নিজেকে কোশ্চেন করবো পড়তে পড়তে, আচ্ছা ঠিক আছে যে আমি যে সেই মনে করেন যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা কি আমি আসলে বুঝছি নাকি, তাই এই লাইনটা যে পড়লাম লাইনটা আসলে বুঝছি নাকি। তা বাদেও কি 3টা অ্যাক্টিভ মেথড আছে, যা কিওয়ার্ড আন্ডারলাইনিং। আপনার যে কোনো হচ্ছে পড়ার সময় কোনো কিওয়ার্ড পাইলে ওটা আন্ডারলাইন করে রাখবেন, তাইলে যখন ওই আন্ডারলাইনটা দেখবেন তখন দেখবেন যে হচ্ছে আবার ফেরত পাই গেছে, মানে কনসেন্ট্রেশনটা আবার ওই জায়গায় ফোকাসড হয়ে গেছে। তা বাদেও কি প্রশ্নে কিওয়ার্ড প্যাসেজ খুঁজে হাইলাইট করুন। হ্যাঁ, প্রশ্নে যে কিওয়ার্ডগুলো ওইগুলো খুঁজে আবার হাইলাইট করবেন, হাইলাইট করে বাই করবেন যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে আপনার সমস্যাগুলো আছে, বা এখানে হচ্ছে আপনার কোশ্চেনের আনসারগুলো আছে। তা বাদে হচ্ছে মার্জিন নোট, প্রতি প্যারাগ্রাফের পাশে 2 থেকে 3 শব্দের মূল আইডিয়া লিখুন। হ্যাঁ, আপনি যদি প্রতি প্যারাগ্রাফের পাশে 2 থেকে 3 শব্দের একটা মূল আইডিয়া লিখে ফেলতে পারেন, বা মনে করেন যে কোনো একটা কিওয়ার্ড লিখে ফেলতে পারেন পাশে, জাস্ট দেখে আপনার মনে পড়তেছে ও আচ্ছা ঠিক আছে এই প্যাসেজটা এই জিনিসটা নিয়ে, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এই কনসেন্ট্রেশন প্রবলেমটা আর হইতেছে না। আপনি যদি হারায়ও যান, আপনার 2 থেকে 3 ওয়ার্ডে যে হচ্ছে মিনিংটা লিখছেন আপনার কাছে যেটা মনে হয়, ওইটা যদি হচ্ছে আপনি রিডিং করে দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আমি এখানে ছিলাম, আমি যদি কনসেন্ট্রেশনটা যদি এখন হারায়ও ফেলছি, আচ্ছা এখান থেকে আমি আবার শুরু করতে পারি, মিনিংটা আসলে এটা ছিল। তো এটা হচ্ছে আর কি অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি নিজের কাছে খেয়াল রাখতে পারবেন যে হচ্ছে কী নিয়ে হচ্ছে কন্টিনিউ হইতেছে। তা বাদে কি মেন্টাল কোয়েশ্চেনিং, নিজেকে কোয়েশ্চেন করবেন যে আপনি কি আসলে বুঝতেছেন নাকি, আপনি কি হারাই গেছেন নাকি। এইটা হচ্ছে আপনি যত তাড়াতাড়ি ধরতে পারবেন তত তাড়াতাড়ি আপনি হচ্ছে আস্তে আস্তে কন্টিনিউ করতে পারবেন। যত তাড়াতাড়ি হচ্ছে আপনি মাথার মধ্যে ধরতে পারবেন তত তাড়াতাড়ি দেখবেন যে আপনি রিডিং আর কি ব্রেনটা বন্ধ করে পড়তেছেন না, ব্রেন অন করে পড়তেছেন, এঙ্গেজ করে পড়তেছেন। তো পড়তে পড়তে মনে মনে প্রশ্ন করেন যে এখানে কি বলা হচ্ছে, এখানে কি আসলে
কি নিয়ে কথা বলা হইতেছে, এখানে কি সমুদ্র নিয়ে কথা বলতেছে নাকি নদী নিয়ে কথা বলতেছে নাকি, এরকম ছোটোখাটো জিনিসগুলো আপনার মাথার মধ্যে নোট করে রাখবেন আর এমনি করে কন্টিনিউ করতে থাকবেন। আমরা নেক্সট স্লাইডটাতে যাই। বৈজ্ঞানিক প্রমাণ, যখন আমরা শুধু পড়ি মস্তিষ্ক প্যাসিভ থাকে। হ্যাঁ, যখন আমরা শুধু রিডিং পড়ি তখন মস্তিষ্ক প্যাসিভ থাকে, কারণ আমরা নিজেদের কোশ্চেন করি না, জাস্ট রিডিং পড়ে যাই। এমনি একঘেয়েমি রিডিং পড়ে গেলে আপনার ঘুম আসবে, আপনার মনে হবে যে ও আচ্ছা ঠিক আছে কিছুই বুঝতেছি না, লাভটা কি। পরে দেখবেন কোশ্চেনে আনসার করার সময় আপনি ঠিকভাবে আনসার করতে পারতেছেন না। তো ওইটার জন্য কিন্তু লেখা বা প্রশ্ন করলে দুই ধরনের মেমোরি, হ্যাঁ, ভার্বাল আর ভিজুয়াল একসাথে কাজ করে, ফলে কনসেন্ট্রেশন 40% বেড়ে যায়। হ্যাঁ, তো যখন হচ্ছে আপনি লেখার প্রশ্ন দুইটাই করতেছেন তখন দেখবেন হচ্ছে আপনার ভার্বাল আর ভিজুয়াল ওই তো দুইটাই হচ্ছে একসাথে মাথার মধ্যে রেজিস্টার হইতেছে, একসাথে যদি কাজ করে তাহলে দেখবেন যে কনসেন্ট্রেশনটা 40% বাইরে গেছে। হ্যাঁ, তো এই কারণেই আমি বলবো যে সবসময় রিডিং পড়ার সময়, অ্যাটলিস্ট মানে প্যাসেজ রিডিং পড়ার সময় যখন কনসেন্ট্রেটেড লাইনটা, কিওয়ার্ডের লাইনগুলো যখন আপনি খুঁজে বের করবেন তখন ওইগুলো অবশ্যই জোরে জোরে করে রিডিং করবেন। মানে জোরে জোরে মানে এরকম জোরে না যে আইএলটিএসের যে পরীক্ষা হল দিতেছে না ওইখানে সবাই ডিস্টার্ব ফিল করবে, জাস্ট নিজের কাছে আস্তে আস্তে করে একটু মিনমিন করে পড়বেন। পড়লে তাহলে দেখবেন যে ফোকাসটা ওইখানেই আছে আর ওইখানে আপনি ঠিকভাবে আর কি ফোকাস করে পড়তে পারতেছেন। তো এটা একটু খেয়াল করবেন। নেক্সট স্লাইডটাতে যাই। টেকনিক নাম্বার 3, 4-7-8 ব্রিদিং প্লাস মাইন্ডফুলনেস রিসেট। হ্যাঁ, 4-7-8 ব্রিদিং, এটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। বৈজ্ঞানিক ভিত্তিতে এটা আমরা বলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। মন ভেসে গেলে যা করবেন, হ্যাঁ, মন যদি এসে মনে করেন ফুরে যেতেছে বা ওখান থেকে সরে যেতেছে তখন কি করতে পারেন? 4-7-8 ব্রিদিং। হ্যাঁ, 4-7-8 ব্রিদিং নিয়ে আমরা একটু কথা বলি। 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড শ্বাস ধরে রাখুন, 8 সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন। হ্যাঁ, 4 সেকেন্ড আপনি শ্বাস নেবেন, এরকম করে মেনটেন করবেন 4 সেকেন্ড, এরপর ওখান থেকে 7 সেকেন্ড ধরে রাখবেন, এরপর শেষে 8 সেকেন্ড আস্তে আস্তে করে নিঃশ্বাসটা ফেলে দিবেন। এমনি করে প্রতি প্যাসেজের মাঝামাঝি একবার করুন। একবার যদি করেন তাহলে দেখবেন যে আপনার যে টেনশনটা যদি কোনো কিছু থাকে, কোনো ধরনের অ্যাংজাইটি থাকে বা কোনো ধরনের মনে করেন যে প্রবলেম আপনি এসে ধরতে পারতেছেন না, কনসেন্ট্রেশনটা সরে যাইতেছে, ওইটার জন্য আপনি আস্তে করে দেখবেন যে সরে আসতে পারতেছেন আর আপনার মেইন যে প্রবলেমটা ওইখানে যে ধরতে পারতেছেন। তো এই ব্রিদিংয়ের জন্য হচ্ছে ব্রিদিং টেকনিকটা যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ব্রিদিং টেকনিকটা আমি বলবো যে ব্রেন নিয়ে বেশি প্র্যাকটিস করতে গেলে তখন দেখবেন যে হচ্ছে এই যে এটা তো হচ্ছে আপনার কনসেন্ট্রেশনের সমস্যা হইতেছে। তো আমি বলবো যেটা ব্রিদিং টেকনিকের সময় আস্তে আস্তে করে জাস্ট মাথার মধ্যে আর কি কাউন্ট না করে আস্তে আস্তে করে জাস্ট লেট ইট আউট। যখন হচ্ছে আপনার মনে হবে যে আপনি শ্বাসটা ধরে রেখে ছাড়তে পারতেছেন ওইটার বেসিসে আপনি ছেড়ে দেবেন। যখন আপনার মনে হবে রিল্যাক্সড, একবার ছেড়ে দিলে আপনি রিল্যাক্সড ফিল করবেন তখন আপনি ছেড়ে দেবেন। বাট 4-7-8 ইজ আ কমন অ্যাভারেজ। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডটাতে যাই। মাইন্ডফুলনেস টিপ, চোখ বন্ধ করে 10 সেকেন্ড শুধু আপনার শ্বাসের উপর ফোকাস করুন। হ্যাঁ, 10 সেকেন্ড আপনি যদি শ্বাসের উপর ফোকাস করেন এটা অনেকটা মেডিটেশনের মতো, হচ্ছে জাস্ট নিঃশ্বাসের উপর আর হচ্ছে যখন আপনি নিঃশ্বাসটা ছাড়তেছেন এটার উপর যদি এসে আপনি ফোকাস করেন তাহলে দেখবেন যে হচ্ছে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা আবার ওই তো অনেক মাথাটা ক্লিয়ার হইতেছে। মাথাটা ক্লিয়ার করে হইলে কি হবে, যখন রিডিংয়ের প্যাসেজটা পড়বেন, প্যাসেজটা পড়ার সময় আপনি দেখবেন যে সব মানে হয়তো কিওয়ার্ড মানে যত ধরনের রিডিং প্যাটার্ন আছে ওগুলো ধরে ফেলতে পারতেছেন। তো ওই অনুযায়ী কন্টিনিউ করবেন। এটা মস্তিষ্কে ওয়ান্ডারিং মাইন্ড কমায়। আপনার যে হচ্ছে ধারণাটা মনে করেন যে হচ্ছে অনেক কিছু তো ফোকাস করতেছেন যেটা হচ্ছে আপনার ফোকাস করার কথা না, আপনি তো এখন আইএলটিএস পরীক্ষা দিতেছেন। তো ওই জিনিসটা যাতে না হয় এটার জন্য আপনার 10 সেকেন্ড যদি চোখটা বন্ধ করে একটু ব্রিথ করেন তাহলে দেখবেন যে আশেপাশে সব ডিস্ট্রাকশনগুলো সরে যাবে আর আপনি যে জায়গায় কনসেন্ট্রেশন আর ফোকাস দিতে চাইতেছেন ওই জায়গায় আর কি ফোকাসটা থাকবে। তা আমাদের গবেষণা ইউসিএলএ এর স্টাডি অনুসারে এই ব্রিদিং টেকনিক করলে কর্টিসল অনেক কমা যায় 25-30%, 25-35%। কর্টিসল হচ্ছে আপনাদের স্ট্রেস যেটা বেসিক্যালি ফিল করে, এটা আমাদের অ্যানসেস্টাররা কর্টিসলের মাধ্যমে বেসিক্যালি বাইচে থাকার চেষ্টা করে আসছে। ওদের এই কর্টিসল ইনক্রিজ করা হয় যাতে হচ্ছে আপনার মনে করেন যে দুর্ঘটনা না আসলেও ওইগুলো থেকে আপনি যাতে বাইচে যেতে পারেন, ওই স্ট্রেস যেটা আসে। তারপর যখন হচ্ছে আপনি রিল্যাক্স করবেন তখন কর্টিসলটা রিলিজ হবে, আস্তে আস্তে স্ট্রেসটা কমে আসবে। তো ওইটাই আর কি। তো আমি বলবো যে হচ্ছে এই ব্রিদিং টেকনিক আর 10 সেকেন্ড বন্ধ করে চোখ বন্ধ করে যখন হচ্ছে ব্রিদিংয়ের টেকনিকটা করা হয় তখন আর কি আমাদের ওই অ্যানসেস্ট্রিয়াল প্যাটার্নটা যেটা আসে ওইটা আস্তে আস্তে রিল্যাক্স হয়, কর্টিসলটাও কমে যায়, স্ট্রেসটাও কমে যায় আর দেখবেন যে ফোকাসটাও বাইরে যেতেছে। তো
তো অনুযায়ী হচ্ছে দেখবেন যে প্র্যাকটিস করতে 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 এগুলো মানে সেকেন্ড নেচার হয়ে যাবে। এরকম কিছু করা লাগবে না যে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে আমার হচ্ছে ওই তো কনসেন্ট্রেশন মেনটেন করতে পারতেছি না, সুন্দর করে হচ্ছে 10 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটু শ্বাস নেবেন, পরে যে ঠিক হয়ে যাবে। টেকনিক নাম্বার 4, এনভায়রনমেন্ট অ্যান্ড বডি অর্গানাইজেশন। হ্যাঁ, বৈজ্ঞানিক ভিত্তি এমবডিড কগনিশন। এনভায়রনমেন্ট অ্যান্ড বডির জন্য যে হচ্ছে অপটিমাইজেশনটা দরকার, হ্যাঁ, এগুলো হচ্ছে একটু খেয়াল রাখা উচিত। কারণ নতুন কোনো এরিয়াতে গেলে আপনি দেখবেন যে আচ্ছা ঠিক আছে এমনিতেই নার্ভাস ফিল করতেছেন। এর জন্য আমি বলবো যে যখনই আপনি এক্সাম হলের ভিতরে ঢুকবেন আশেপাশে এরিয়াটা স্ক্যান করবেন, হ্যাঁ, যে আশেপাশে কি কি আছে ওইটা একবার দেখে ফেলার পর আপনার যে নিজের কিউবিকলটা বা যে জায়গায় আপনার পরীক্ষা দিতে বসাবে, যেখানে আপনার হয় পেপার বেসড হইলে যেখানে বসাবো ওইখানে আপনার খালি টেবিলটাই খালি খেয়াল রাখবেন, বা হচ্ছে যেখানে মনে করেন কম্পিউটার হচ্ছে কম্পিউটার সামনে বসাইছে ওটা একটা কিউবিকলের মতো থাকবে, আপনি খালি কম্পিউটারটাতে খেয়াল রাখবেন, আশেপাশে অন্য কোনো কিছু নিয়ে পাত্তা দেওয়ার দরকার নেই আনলেস মনে করেন যে কিছু হইতেছে। হ্যাঁ, তো দেখবেন এসে 5টি প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখবেন এসে লাইটিং, ব্রাইট হোয়াইট লাইট ব্যবহার করুন, মোবাইলের নীল আলো কমান। হ্যাঁ, আপনি যদি ব্রাইট লাইট ব্যবহার করেন তাহলে দেখবেন সে কমে আসতেছে। আপনি যদি চান এক্সাম হলে যদি আগে যান আপনার সে এই ব্যাপারে আপনি এক্সামিনারদের সাথে কথাও বলতে পারেন, আর বলতে পারেন যে হচ্ছে মনিটরে আর কি ব্লু লাইট সিস্টেমটা অন করে দিতে, মানে ব্লু লাইট সিস্টেমটা, তাইলে হচ্ছে আপনার চোখের স্ট্রেইনটা কম পড়বে যখন আপনি পিডিএফটা পড়তেছেন। এটা সে আর কি স্পেশাল রিকোয়েস্ট করা লাগে। সো এগুলো আপনি যদি জেনে বুঝে একটু যে কথা বলে আসেন তাহলে আর কি তা আপনার সুবিধা হবে। তা বাদে হচ্ছে পশ্চার সোজা হয়ে বসুন, হেলে বসবেন না। আপনি যত সোজা হয়ে বসবেন তত দেখবেন যে হচ্ছে ওই তো কনফিডেন্সটা আপনার নিজের মধ্যেই আসতেছে। হেলে বসলে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে কী করব, কেমনে হবে, এরকম ধারণাগুলো এমনি এমনি আপনার মাথার মধ্যে এসে পড়ে। তো চেষ্টা করবেন যে হচ্ছে ঠিকভাবে মেনটেন করতেছেন, যে হচ্ছে পশ্চারটা ঠিক মেনটেন করতেছেন আর কথাগুলো ঠিকভাবে বলতেছেন। তা আমাদের হাইড্রেশন, প্রতি 20 মিনিটে 2 থেকে 3 চুমুক পানি খান। হ্যাঁ, প্রতি 20 মিনিটে 2 থেকে 3 চুমুক পানি খান যাতে আপনার ফোকাসটা মেনটেন থাকে। আপনি যত কথা বলবেন, যত পড়ালেখা করবেন, যত রিডিং পড়বেন, আপনি দেখবেন যে কোনো বই যদি পড়েন অনেক লম্বা সময়ের জন্য আপনার ব্রেনটা অনেক মানে সে কীরকম একটু টান টান ধরে রাখতেছে। এই টানটা ধরে রাখার কারণ হচ্ছে ডিহাইড্রেশন। হ্যাঁ, যত মানে হচ্ছে যত আপনি হচ্ছে ফোকাস করতে থাকবেন তত ব্রেনটা হচ্ছে আর ডিহাইড্রেটেড ফিল করবে। তো এই কারণে চেষ্টা করবেন যে 2 থেকে 3 চুমুক জাস্ট পানিটা খাইতে আর অন্য করে কন্টিনিউ করতে। তা বাদে হচ্ছে টেম্পারেচার, ঘরের তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি রাখুন। হ্যাঁ, ডিহাইড্রেশন ফোকাস 14% কমায় দিতে পারে, তো ওইটা অবশ্যই খেয়াল রাখবেন, পানিটা বেশি করে খাবেন। আর টেম্পারেচার ঘরের তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রি রাখুন। হ্যাঁ, আপনার পরীক্ষার হলে এসি নিয়ে কোনো সমস্যা হবে না, পরীক্ষার হলে একবার ঠান্ডা থাকবে, আপনার এই প্রবলেমটা হবে না। তো আপনার বাসার মধ্যে যখন আপনি ফোকাস করার চেষ্টা করতেছেন তখন চেষ্টা করবেন যে হচ্ছে রুমের তাপমাত্রা যাতে ঠিক থাকে। আপনি দেখবেন যে হচ্ছে একবারে 24-এর মধ্যে যদি থাকে তখন দেখবেন একবার কমফোর্টেবল ফিল হইতেছে, কোনো ঘাম নাই, কোনো কিছু নেই, এমনি একবারে মানে বেশি ঠান্ডাও না আর কি, আপনার জন্য একবার পারফেক্ট একটা হিউম্যান বডির জন্য। নো মিউজিক। হ্যাঁ, আশেপাশের যত ডিস্ট্রাকশন আছে এগুলো সব সরায় ফেলার চেষ্টা করবেন, আর এটার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে নো মিউজিক। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টাল ছাড়া কোনো গান না শোনা বা হচ্ছে যে লিরিক্স মনে ভাগিয়ে দেয়। কারণ হচ্ছে আপনি দেখবেন যে যখন আপনি মিউজিক শুনতেছেন, কোনো সং শুনতেছেন, তখন হচ্ছে আপনার লিরিকগুলো বারবার মাথার মধ্যে বাসতেছে। ইনস্ট্রুমেন্টাল শুনলে তাও হচ্ছে ও আচ্ছা ঠিক আছে একটু গুনগুনানো যায়, কিন্তু লিরিক্স আমি বলবো যে সবচেয়ে বেশি ঝামেলা করে। আপনি যদি চান আলাদা একটা ইনস্ট্রুমেন্টাল অন করে রাখতে পারেন আপনার ফোকাস মেনটেন করার জন্য, কিন্তু আইএলটিএস এক্সামে কিন্তু আপনাকে আবার এটা করতে দেবে না। সো এটার জন্য আপনি চেষ্টা করবেন যে নো মিউজিক অ্যাট অল। ঠিক আছে, তা আমাদের বিশেষ টিপ, পরীক্ষার আগে 7 দিন আগে এই এনভায়রনমেন্টে প্র্যাকটিস করুন। হ্যাঁ, যে পরীক্ষার হলে যে এনভায়রনমেন্টটা, এই এনভায়রনমেন্টটাতে যদি আপনি প্র্যাকটিস করে যান তাহলে দেখবেন যে এমনিতে পরীক্ষার সময় আপনার কনসেন্ট্রেশনটা আছে, আপনার ভুল কম হইতেছে। যত করা যায়, যত আপনি প্র্যাকটিস করবেন তত দেখবেন ফোকাসটা বেশি বাড়তেছে, আপনি আরও সহজে হচ্ছে ওই তো জাস্ট ফোকাস মেনটেন করতে পারতেছেন, রিডিংয়ের প্রবলেমগুলো সব কমে আসতেছে, কিওয়ার্ড ধরতে পারতেছেন, সিনোনিমগুলো মাথায় আসতেছে, এটাই আর কি। মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে, আপনি যত প্র্যাকটিস করবেন তত অভ্যাস হবে। টেকনিক নাম্বার 5, প্রি রিডিং প্রাইমিং, ভিজুয়ালাইজেশন, আর বৈজ্ঞানিক ভিত্তি হচ্ছে কগনিটিভ প্রাইমিং। ঠিক আছে, কগনিটিভ প্রাইমিং হচ্ছে বেসিক্যালি মাথার মধ্যে যে হচ্ছে আইডিয়াগুলো যখন আসতেছে তখন হচ্ছে তো নিউ নিউরনস আর লিটারেলি বিল্ডিং দেমসেলস অ্যান্ড দে আর কানেক্টিং। এগুলো কানেক্ট করতে করতে আপনার দেখবেন মেমোরিটা আরও স্ট্রং হইতেছে, আপনার আইডিয়াগুলো আরও তাড়াতাড়ি আসতেছে। তো ওইটার বেসিসে আর কি প্যাসেজ শুরু করার আগে 45 থেকে 60 সেকেন্ড নিন। হ্যাঁ,
প্যাসেজটা শুরু করার আগে 45 থেকে 60 সেকেন্ড নেবেন নিজের জন্য, আর চোখ বন্ধ করে বলুন আমি ফোকাস থাকবো এবং ভালো করব। চোখ বন্ধ করে বলবেন আমি ফোকাস থাকবো এবং ভালো করব। হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি যদি হচ্ছে ইসলামিক ফোকাসড হয়ে থাকেন তাহলে হচ্ছে হয়তো একটা সূরা বলতে পারেন, নিজের কাছে হচ্ছে ওইটা রিপিট করতে থাকেন চোখ বন্ধ করে, জাস্ট ওইটা যেটা আপনার কাছে কমফোর্টেবল ফিল হয়। হ্যাঁ, যেটা আপনার কাছে কমফোর্টেবল ফিল হয় ওইটা হচ্ছে আপনি রিপিট করতে থাকেন। আপনার অন্য রিলিজনের হইলে আপনার ওই রিলিজনের বেসিসে যেটা বলা লাগে ওটা চোখ বন্ধ করে হচ্ছে রিপিট করেন, দেখবেন যে হচ্ছে অনেক ভালো লাগতেছে, মনে একটা শান্তি আসতেছে। ওটার বেসিসে প্যাসেজের টাইটেলে দেখে মনে মনে ওই তো ভিজুয়ালাইজেশন করুন যে টাইটেল অনুযায়ী কী হইতে পারে, ওইটা একটু ভিজুয়ালাইজেশন করতে পারেন। বা হচ্ছে আপনি সফলভাবে শেষ করেছেন, যে হচ্ছে সুন্দরভাবে আপনি প্যাসেজটা মাথার মধ্যে আইডিয়া নিয়ে নেবেন যে আচ্ছা ঠিক আছে আমি প্যাসেজটা শেষ করছি, টাইটেলটা এটা নিয়ে, তো আইডিয়া অনুযায়ী হচ্ছে কনটেক্সটটা এরকম হইতে পারে, ফোরশ্যাডোয়িংটা এরকম, তো শেষে যে এরকম হইতে পারে, এরকম একটা আইডিয়া নিয়ে নেবেন। ঠিক আছে, তো এমনি করে কন্টিনিউ করলে দেখবেন যে সে রিডিংটা অনেক সহজ হয়ে গেছে। বৈজ্ঞানিক প্রমাণটা কি? অ্যাটলিস্ট যেভাবে মেন্টাল রিহার্সাল করে একইভাবে এটি আপনার মস্তিষ্কের হাই পারফরমেন্স মোড। ঠিক আছে, অ্যাথলিটরাও কিন্তু এই একই জিনিস করে, ওদের যে কোনো স্টান্টের আগে আর কি, দে টেক আ মেন্টাল রিহার্সাল, কারণ মানসিকভাবে অনেক শক্ত হওয়া লাগে ফর ডুইং দ্য থিংস দ্যাট দে ডু। ফিজিক্যালি তো শক্ত হওয়া লাগে, মানসিকভাবে শক্ত হওয়া লাগে। আপনাদের ক্ষেত্রে জাস্ট মানসিকভাবে যত শক্ত থাকা যায় আর ফিজিক্যাল যে পশ্চার মেইনটেইন, তারপর যত ধরনের ব্রিদিং টেকনিকগুলো আছে এগুলো যদি মেইনটেইন করেন তো দেখবেন যে ফোকাসটা একবার, কনসেন্ট্রেশনটা একবার ধরে রাখতে পারতেছেন। তো এই জন্য চেষ্টা করবেন যে হচ্ছে ওই তো কনসেন্ট্রেশনটা এভাবে ধরে রাখতে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এর গবেষণায় দেখা গেছে যে এতে ফোকাস অনেক বেশি সময় ধরে রাখা যায়। হ্যাঁ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে আপনার বেসিক্যালি প্রমাণ করা এই বিষয়টা। তো এই বিষয়ে আপনি আরেকটু গবেষণা করতে পারেন, বা যদি চান তাহলে সে যেসব টেকনিক দেখানো হয়েছে ওগুলো টেকনিক ফলো করলে আপনি দেখবেন যে সে রিডিংয়ে আর কি কন্টিনিউয়াস ফোকাসটা রাখতে পারতেছেন, কনসেন্ট্রেশনটা রাখতে পারতেছেন। 5টা বৈজ্ঞানিক উপায়ের সারাংশ বেসিক্যালি যেটা আমরা হচ্ছে এতক্ষণ বললাম। দ্য পমোডোরো মাইক্রো ব্রেক। হ্যাঁ, মাইক্রো ব্রেকটা হচ্ছে যে তো 30 থেকে 35 সেকেন্ডের যে হচ্ছে ব্রেকটা নেন প্রত্যেক 15 থেকে 16 বা হচ্ছে তো 15 থেকে 20 মিনিট পড়ালেখার পর। এটা যদি হচ্ছে আপনি ব্রেকটা নেন তাহলে দেখবেন ফোকাসটা আবার সে রিমেইনটেইন করতে পারতেছেন। অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, আন্ডারলাইনিং অ্যান্ড মার্জিন নোট। অ্যাক্টিভ এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি যদি হারায়ও যান তাহলে দেখতে পারবেন যে কোথায় হারায় গেছিলেন, কী সমস্যাটা হয়েছিল, তাহলে ওইখানে দাগটা আবার দেখতে পারবেন, বা যে ওয়ার্ডটা লিখছিলেন ডিসক্রাইব করার জন্য ওইটা আবার দেখতে পারবেন। 4-7-8 ব্রিদিং, যেটা বললাম যে 4 সেকেন্ড যে হচ্ছে ব্রিদ নিবেন, ব্রিদ ইন 7 সেকেন্ড ধরে রাখবেন, আর 8 সেকেন্ড জাস্ট ব্রিদ আউট। তো এমনি করে দেখবেন মাথাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এনভায়রনমেন্ট অ্যান্ড বডি অপটিমাইজেশন, আপনি কীভাবে বসতেছেন, কীভাবে হচ্ছে রিল্যাক্স হতে পারতেছেন নাকি, বা হচ্ছে তো পশ্চার সোজা রাখতেছেন নাকি, এগুলোর বেসিসে কনফিডেন্স হবে। এনভায়রনমেন্টে আপনি পরীক্ষা দেওয়ার পর কীরকম ফিল করতেছেন, এনভায়রনমেন্টের প্র্যাকটিসটা থাকলে হচ্ছে ওইটা দেখবেন যে আরও ভালো লাগতেছে। তারপর হচ্ছে প্রি রিডিং, প্রাইমিং আর ভিজুয়ালাইজেশন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি নিজে ভিজুয়ালাইজেশন না করতে পারেন যে ফিউচারে মানে হচ্ছে আপনি কোথায় আছেন, এটা কিন্তু হচ্ছে এর জন্য কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার মানে ওয়ে ডু ইউ সি ইয়োর সেলফ ইন 5 years যখন আপনি ইন্টারভিউ দেন, কারণ ওরা দেখতে চায় যে আপনার ভিজুয়ালাইজেশনটা আছে নাকি ফর সাকসেস। তো এই কারণেই আপনি চেষ্টা করবেন যে ভিজুয়ালাইজেশনটা করতে। হ্যাঁ, 7 দিনের চ্যালেঞ্জ আমি যেটা বলবো, প্রতিদিন একটা ফুল রিডিং টেস্ট এই 5টা টেকনিক ফলো করে। হ্যাঁ, এই 5টা টেকনিক ফলো করে 7 দিনে একটা ফুল রিডিং টেস্ট দিবেন, আর 7 দিন পর কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। 7 দিন পরে অবশ্যই কমেন্টে আসবেন, কমেন্টে এসে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, যাতে বাকিরাও ফলো করে এই 7 দিন আর কি মেনটেন করতে পারে, এই প্র্যাকটিসগুলো মেনটেন করতে পারে, এই পরীক্ষার হলে যে যাতে নার্ভাসনেসটা না হয় আর কনসেন্ট্রেশনটা যাতে ধরে রাখতে পারে। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। Thank you very much. That is all from us.